আমি মনে হয় আপনার কাছে লাখ লাখ টাকা চাইছি, আপনি 3 মাসে 20,000 টাকা বাকি গেছিলেন, 20,000 টাকাই দেন। এই টাকার জন্য আপনি ব্যবহার করতেছেন। এই টাকা যদি 2 দিন পরে আপনার নাকের উপর ছুঁড়ে মারতে না পারি, আমার নামে কুত্তা পাইলেন না। হ্যাঁ, আমার ওনার নামে কুত্তা বলবো আমি? হ্যাঁ, কুত্তা বলতে টাকা লাগে না? প্রত্যেকদিন 20 টাকা রুটি কলা খাইতে, এটা কেটে দেবো, তুই দিবি আইসা? পাউল কোথাকার। 3, 2, 1, 0। আমরা নিজের ইচ্ছায় বিয়ে করেছি। আমি ওর বউ, ও আমার স্বামী। এখন তুমি মানো বা না মানো তাতে আমার কিচ্ছু আসে যায় না। শুনেন ভিলেন আব্বাজান, শুনেন আপনার মেয়ে কি বলে। আমরা নিজ ইচ্ছায় বিয়ে করেছি, আপনারা আমাকে স্বীকৃতি দিতেই হবে, এবং আমি বাড়ির জামাই। জীবনের বাস্তব চিত্রটা অনেক সময় সিনেমার স্ক্রিপ্টের চেয়েও নাটকীয় হয়। গল্পের শুরুটা এমনই এক অভিনেতা মাহিম চৌধুরীকে দিয়ে। সে হয়তো বড় পর্দার নায়ক হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু বর্তমানে তার জীবনটা কাটছে বড়ই কষ্টে। শুটিং ফ্লোরে পরিচালকের ধমক আর বারবার রিটেক দেয়া তার নিত্যদিনের সঙ্গী। মাহিমের অভিনয়টা একটু বেশিই হয়ে যায় বলে সবাই তাকে ওভার অ্যাক্টর বলে খোঁচায়। পরিচালক তো বলেই বসেন যে তার জন্য শটই ওকে হচ্ছে না। তবে অভিনয় জীবনের বাইরে তার আসল লড়াইটা মেস ভাড়া নিয়ে। 3 মাসের 20,000 টাকা ভাড়া বাকি থাকায় বাড়িওয়ালা শামিউল চাচার কড়া নির্দেশ, টাকা না দিলে রাজপথেই হবে তার স্থায়ী ঠিকানা। ঠিক একই সময়ে অন্য এক গল্প দানা বাঁধছে রিদিমাকে নিয়ে। রিদির বাবা শফিকুল ইসলাম চাইছেন বন্ধুর ছেলে রানার সাথে তার মেয়ের বিয়ে দিতে, কিন্তু রানা মানুষ হিসেবে অতিমাত্রায় বিরক্তিকর আর সন্দেহপ্রবণ। রিদি কোথায় যায়, কার সাথে কথা বলে, সবকিছুতেই রানার কড়া নজরদারি। এমনকি রিদির এক বন্ধুকে মারধর করতেও দ্বিধা করেনি সে। এই দমবন্ধ করা পরিস্থিতি থেকে মুক্তি পেতে রিদি আর তার বান্ধবী তানিয়া এক অদ্ভুত ছক কষে। তারা ঠিক করে একটি ফেক ম্যারেজ বা ভুয়া বিয়ের নাটক সাজাবে। আর এই নাটকের প্রধান চরিত্রের জন্য তানিয়া খুঁজে আনে তার পূর্বপরিচিত সেই স্ট্রাগলিং অভিনেতা মাহিমকে। এভাবেই এক কাপ কফির টেবিলে শুরু হয় জীবন বদলে দেওয়ার এক নতুন চুক্তি, যেখানে মাহিমকে অভিনয় করতে হবে রিদির স্বামী হিসেবে। চুক্তিটা শেষ পর্যন্ত চূড়ান্ত হল। মাহিম শুরুতে 10 বা 20,000 টাকা দাবি করলেও রিদি তাকে প্রতিদিন 5,000 টাকা পারিশ্রমিক দিতে রাজি হয়। মাহিমের কাছে এটা ছিল আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো, মাসে প্রায় 1.5 লাখ টাকা আয়ের স্বপ্ন। তবে রিদির কড়া হুঁশিয়ারি ছিল একটাই, কোনোভাবেই ওভার অ্যাক্টিং করা যাবে না। রিদি তাকে বারবার বুঝিয়ে দেয় যে তারা একটি গম্ভীর আর শিক্ষিত পরিবারে যাচ্ছে, সেখানে যেন সে শান্ত থাকে এবং যতটুকু শিখিয়ে দেওয়া হয়েছে তার বাইরে এক চুলও নড়াচড়া না করে। কিন্তু রিদির অভিজাত ড্রয়িং রুমে পা রাখতেই মাহিম সব ভুলে গিয়ে তার ভেতরে লুকিয়ে থাকা অভিনেতাকে জাগিয়ে তুলল। ড্রয়িং রুমের সেই থমথমে পরিবেশে সে সোজা গিয়ে রিদির মায়ের পা জড়িয়ে ধরে আম্মা জান বলে এমন এক বিকট চিৎকারে ডুকরে কেঁদে উঠল যে বেচারি শাশুড়ি মা ভয়ে আর হার্টফেলের আশঙ্কায় সোফাতেই এলিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেললেন। পুরো বাড়িতে মুহূর্তেই হাহাকার শুরু হয়ে যায়। রিদির মা অজ্ঞান হয়ে পড়ে আছেন, আর বাসার কাজের মেয়ে রুবির মা হন্তদন্ত হয়ে পানি নিয়ে ছুটোছুটি করছে। মাহিম কিন্তু থামার পাত্র নয়। সে রুবির মায়ের হাত থেকে পানি কেড়ে নিয়ে অত্যন্ত নাটকীয় ভঙ্গিতে শাশুড়ির মুখে ছিটিয়ে দিতে থাকে। ঠিক সেই মুহূর্তে সেখানে ঝড়ের বেগে প্রবেশ করেন রিদির বাবা শফিকুল সাহেব। তার চোখে মুখে তখন চরম বিস্ময় আর রাগ। তিনি নিজের ড্রয়িং রুমে এক অপরিচিত যুবককে দেখে যখন হতভম্ব হয়ে চিৎকার করে উঠছেন, তখন মাহিম আরও এক ধাপ এগিয়ে তাকে আব্বাজান বলে সম্বোধন করে বসে। সে ড্রামাটিক গলায় ঘোষণা করতে থাকে, আকাশের সূর্য যেমন সত্য, রিদির সাথে তার বিয়েটাও তেমনই এক অমোঘ বাস্তব। পরিস্থিতি আরও ঘোলাটে হয় যখন সেখানে রিদির সেই বিরক্তিকর ফিয়ন্সে রানা হাজির হয়। তাকে দেখামাত্রই মাহিম যেন কোনো অ্যাকশন সিনেমার নায়কের রূপ ধারণ করে। সে আঙুল উঁচিয়ে রানাকে শাসাতে থাকে এবং বলে, আমার পাখির গায়ে কেউ যদি হাত দেয় তবে সেই হাত আমি পুড়িয়ে ছাই করে দেব। ড্রয়িং রুমের ওই গম্ভীর পরিবেশে মাহিমের উচ্চকণ্ঠ আর রানার সন্দেহভরা দৃষ্টি পুরো বাড়িটিকে যেন একটি জীবন্ত সিনেমার সেট বানিয়ে ফেলে। রিদি বুঝতে পারে বাড়ির পরিবেশ এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এবং এই ভাড়াটে স্বামীর কারণে তার পুরো পরিকল্পনা হয়তো ধূলিসাৎ হতে চলেছে। পরিবেশটা ক্রমশ ভারী হয়ে উঠছিল। রিদির বাবার শর্ত মেনে মাহিমকে যখন সেই বাড়িতে ঘর জামাই হিসেবে থাকতে হলো, তখন শুরু হলো এক অদ্ভুত রুদ্ধশ্বাস যাত্রা। ড্রয়িং রুমে সেই আভিজাত্য আর রানার বিষাক্ত সন্দেহের দৃষ্টি এড়িয়ে যখন তারা দুজন বেডরুমের দরজা বন্ধ করত, তখন বাইরের পৃথিবীর সব কি ব্যাপার?
আপনি এইভাবে এখানে শুয়ে আছেন কেন? কি কথা ছিল না? মানে ওভারনাইট করার তো কথা ছিল না। ওভারনাইট? আচ্ছা, আপনাকে আমি বুঝিয়ে বলি। আমি তো আসলে আপনার বাসায় যদি থাকি তাহলে তো 24 ঘন্টায় অভিনয় করতে হবে, হুম। কিন্তু আমি তো 24 ঘন্টা অভিনয় করতে পারবো না। হ্যাঁ, কিন্তু এটা ছাড়া আপনার তো কোনো উপায় নাই। হ্যাঁ, সমস্যা নাই। আমি যদি রাতে অভিনয় করি তাহলে রাতের অভিনয়ের জন্য আপনার এক্সট্রা পে করতে হবে। আপনি দরজা বন্ধ করত, তখন বাইরের পৃথিবীর সব কোলাহল যেন এক নিমিষেই থমকে যেত। সেই নিস্তব্ধ ঘরে কেবল ঘড়ির টিকটিক শব্দ শোনা যেত, যা তাদের হৃদস্পন্দনের চেয়েও বেশি জোরালো মনে হতো। মাহিম জানে একটু অস্তর্ক হলেই তাদের এই সাজানো তাসের ঘর ভেঙে পড়বে। এই ভয় আর মানসিক দ্বন্দ্ব তাকে প্রতি মুহূর্তে অস্থির করে রাখত। রুমের ভেতর এক ঘরে থাকলেও তাদের মধ্যে ছিল এক অলিখিত দেয়াল। মাহিম তার পেশাদারিত্ব বজায় রাখতে রাতের ওভারনাইট ডিউটির জন্য বাড়তি টাকা দাবি করে ঠিকই, কিন্তু হৃদির চোখের কোণে জমে থাকা ক্লান্তি আর ভবিষ্যতের দুশ্চিন্তা দেখে তার ভেতরে থাকা মানুষটা বারবার ডুকরে উঠত। একদিন মধ্যরাতে বারান্দার আবছা আলোয় সে দেখে হৃদি বিমর্ষ মুখে আকাশের দিকে তাকিয়ে আছে। আমেরিকা যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হলেও কেবল এডমিশন ফির কয়েক লক্ষ টাকার অভাবে তার সব স্বপ্ন এখন ধূলিসাৎ হতে চলেছে। হৃদি যখন বলে, বাবার কাছে এতবার টাকা নিয়েছি যে এখন আর চাওয়ার মুখ নেই, তখন মাহিমের বুকে এক অজানা বিষাদ ভর করে। ঠিক তখনই ঘটে সেই অবিস্মরণীয় ঘটনা। মাহিম তার পকেট থেকে এই কদিনের উপার্জিত পুরো রেমুনারেশনের চেকটা হৃদির দিকে বাড়িয়ে দেয়। সে জানে এই টাকাটা দিয়ে সে তার নিজের 4 মাসের বাকি ঘর ভাড়া মিটিয়ে পথে বসা থেকে বাঁচতে পারত। বাড়িওয়ালা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তার কোনো মাথা গোজার ঠাঁই নেই, তবুও সে নিজের সবটুকু সম্বল বিলিয়ে দিতে চায় কেবল হৃদির মুখের হাসির জন্য। রুমের সেই মৃদু আলোয় হৃদি যখন মাহিমের চোখের দিকে তাকায়, তখন সে কোনো ভাড়াটে অভিনেতাকে নয়, বরং এক নিঃস্বার্থ মানুষকে দেখতে পায়। অভিনয়ের চাদরটা সরে গিয়ে সেখানে উকি দেয় এক পবিত্র ভালোবাসা। ভয় আর লুকোচুরির আড়ালে তাদের এই মানসিক নৈকট্য নাটককে ছাপিয়ে এক অমোঘ বাস্তবতায় রূপ নিতে শুরু করে। তারা বুঝতে পারে যে সম্পর্কের শুরু হয়েছিল টাকার চুক্তিতে, আজ তার ভিত্তি হয়ে দাঁড়িয়েছে একে অপরের প্রতি অসীম মমতা আর আত্মত্যাগ। সবকিছু যখন এক মায়াবী আবেশে জড়িয়ে যাচ্ছিল, যখন মাহিম আর হৃদির লুকোচুরি ভালোবাসার গল্পটা নিভিতে দানা বাঁধছিল, ঠিক তখনই বিনা মেঘে বজ্রপাতের মতো ধেয়ে এল এক চরম বিপর্যয়ে রানা দমে যাওয়ার পাত্র ছিল না। সে আড়ালে বসে তৈরি করছিল এক বিষাক্ত নীল নকশা। ড্রয়িং রুমের সেই থমথমে পরিবেশে রানা হঠাৎ হাজির হল এক সিনিয়র আর্টিস্ট মামুন সাহেবকে সাথে নিয়ে। সবার সামনে তিনি মাহিমের অভিনেতা সত্তার আসল পরিচয় ফাঁস করে দিলেন। রানা একে একে ছুঁড়ে মারল সেই ভুয়া কাবিননামা আর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে বানানো তাদের সেই স্মৃতিময় ছবিগুলো। মুহূর্তেই সেই সাজানো স্বর্গনরকে পরিণত হল। ড্রয়িং রুমের সেই গম্ভীর বাতাসে তখন কেবল উপহাসের প্রতিধ্বনি। যাকে হৃদির বাবা নিজের হবু জামাই ভেবেছিলেন, সে আসলে একজন লোগ্রেড ভাড়াটে অভিনেতা। মাহিমের আত্মসম্মানে তখন একের পর এক কুঠারাঘাত করা হচ্ছিল, আর হৃদির মা বাবার বিশ্বাসটা তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। অপমানে আর লজ্জায় শফিকুল সাহেব তখন পাথর হয়ে গেছেন, আর হৃদির মা কান্নায় ভেঙে পড়েছেন। এই চরম মুহূর্তে হৃদি আর নিজেকে সামলাতে পারল না। সে সবার সামনে দাঁড়িয়ে আর্তনাদ করে স্বীকার করে নিল যে রানার মতো এক লোভী আর বিরক্তিকর মানুষের হাত থেকে বাঁচতেই সে এই নাটকের আশ্রয় নিয়েছিল। হৃদি বুক ফেটে চিৎকার করে বলল, এই অপরাধের মাস্টারমাইন্ড সে নিজে, এখানে মাহিমের কোনো দোষ নেই। কিন্তু সত্য যখন একবার নগ্নভাবে প্রকাশ পায়, তখন হৃদয়ের ক্ষতগুলো আর ঢাকা যায় না। হৃদির বাবা চরম ঘৃণা আর ক্ষোভে মাহিমকে সেই মুহূর্তেই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। যে ঘরকে মাহিম গত কয়েকদিন ধরে তিল তিল করে নিজের ভেবে মায়ের বাঁধনে জড়িয়েছিল, এক নিমিষেই সেই ঘর তার কাছে পৃথিবীর সবচেয়ে অপরিচিত জায়গা হয়ে গেল। মাহিম যখন ধীর পায়ে সদর দরজার দিকে এগোচ্ছিল, তখন তার বুক ফেটে কান্না আসছিল, টাকা বা চুক্তির জন্য নয়, বরং হৃদিকে এই অসহায় অবস্থায় ফেলে যাওয়ার যন্ত্রণায়। সে জানত তাদের মাঝখানের এই বিরহটা কেবল অভিনয়ের সমাপ্তি নয়, বরং এক না বলা ভালোবাসার অপমৃত্যু। পেছন থেকে হৃদির করুণ আরতি আর এক ভেঙে যাওয়া পরিবারের আর্তনাদ মাহিমকে বারবার পিছু ডাকছিল, কিন্তু ফেরার কোনো পথ ছিল না। এক বুক শূন্যতা আর অপমানের গ্লানি নিয়ে মাহিম যখন রাতের অন্ধকারে হারিয়ে গেল, তখন অভিনয়ের সেই রঙিন দিনগুলো এক দীর্ঘস্থায়ী ট্র্যাজেডিতে রূপ নিল। সবকিছু যখন শেষ হয়ে যাচ্ছিল, যখন মাহিম তার অপমানের বোঝা আর এক বুক শূন্যতা নিয়ে সেই বাড়ি থেকে চিরতরে বিদায় নিচ্ছিল, ঠিক তখনই গল্পের মোড় ঘুরে গেল এক নতুন দিগন্তে। মাহিমের চলে যাওয়ার সেই ম্লান মুহূর্তটি দেখে হৃদির বাবা শফিকুল সাহেবের মনে এক অদ্ভুত পরিবর্তনের সৃষ্টি হল। তিনি মাহিমের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন, এই ছেলেটি হয়তো অভিনেতা, কিন্তু হৃদির প্রতি তার মায়াটা ছিল একদম অকৃত্রিম। তিনি মাহিমকে ডেকে পাঠালেন এবং অত্যন্ত গাম্ভীর্যের সাথে বললেন, ভালোবাসা অর্জন করে নিতে হয়। তার এই একটি কথা মাহিমের ভেতরে লুকিয়ে থাকা ভয় আর দ্বিধাকে এক নিমিষেই দূর করে দিল। অন্যদিকে হৃদি তখন মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল। সে ঠিক করেছিল দেশ ছেড়ে চিরতরে আমেরিকায় চলে যাবে,
কারণ মাহিম ছাড়া এই দেশে তার আর কোনো পিছুটান নেই। কিন্তু জীবনের স্ক্রিপ্টও তো তখনও বাকি ছিল। মাহিম আর হৃদি যখন আবার মুখোমুখি হল, তখন চারপাশের পরিবেশটা ছিল একদম নিস্তব্ধ। হৃদি তার সব অভিমান আর জড়তা ঝেড়ে ফেলে মাহিমের চোখের দিকে তাকিয়ে স্বীকার করে নিল সে আর মাহিমকে ছাড়া থাকতে পারবে না। মাহিম, যে নিজেকে একজন বেকার আর স্ট্রাগলিং অভিনেতা ভেবে কখনো সাহস পায়নি নিজের ভালোবাসার কথা বলতে, সে আজ হৃদির হাতে হাত রেখে এক নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করল। নাটকের শেষ দৃশ্যে দেখা যায়, যে বিয়ের নাটক দিয়ে গল্পের শুরু হয়েছিল, সেই মাহিমই আজ সত্যিকারের বিয়ের পিঁড়িতে বসে হৃদির দিকে তাকিয়ে আছে। চারপাশের কোলাহল আর মাশাআল্লাহ। বাজনার মাঝে মাহিম যেন ঘোর থেকে বের হতে পারছে আমরা না। কি সে হৃদিকে সত্যি অবাক বিয়ে হয়ে করে জিজ্ঞেস ফেললাম? করে, আমরা কি মানে সত্যি সত্যি বিয়ে এখন করি? থেকে কি তুমি আমার ফেললাম। সত্যিকারের বউ? হৃদি হাসি মুখে তার দিকে আমার তাকালে না মাহিম বিশ্বাস বুঝতে হচ্ছে না, পারে, মনে হচ্ছে এটা কোনো আমি সিনেমার নাটক শুটিং শেষ নয়, করলাম, তুমি শুরু কোনো করছো। ওভার অ্যাক্টিং নয়, এটা তাদের জীবনের সবচেয়ে বড় সত্য। এভাবেই ভুল করে শুরু হওয়া একটি অভিনয়ের গল্প সত্যি ভালোবাসার এখন এক বুঝছো সার্থক পরিণয় দিয়ে আমি শেষ নাটক হয়। নাকি সত্যি?